এপ্রিলে বাড়ছে না তেলের দাম। জ্বালানি সাশ্রয়ে সব শিক্ষা প্রতিষ্ঠানে 3 দিন অনলাইনে 3 দিন সশরীরে ক্লাস নেওয়ার প্রস্তাব। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত। দেশ জুড়ে হামের প্রকোপ। রাজশাহীতে আরও 2 শিশুর মৃত্যু। ইউনিসেফ থেকে দ্রুতই আসবে টিকা। 9 মাসের আগেই আক্রান্ত বাড়ায় 6 মাসেই ভ্যাকসিন দেওয়ার পরামর্শ। লিবিয়ায় খাবার ও পানির অভাবে 18 বাংলাদেশের মৃত্যুতে ভুক্তভোগী পরিবারের মামলা। শনাক্ত 9 দালাল আত্মগোপনে। তদন্তে সিআইডির মানব পাচার ইউনিট। রোহিঙ্গাদের জন্য সহায়তা কমে যাওয়ায় অর্থ সংকট। খাদ্য সহায়তা ব্যবস্থায় আসছে পরিবর্তন। 1 এপ্রিল থেকে 3টি ভিন্ন ক্যাটাগরিতে রেশন প্রদান করবে ডব্লিউএফপি। সবসময় মশারির ভিতরেই থাকা লাগতেছে। স্প্রেটা করে এটাতে যে খুব বেশি মশা মরে তাও মনে হয় না। একটা কিছু করে আমাদেরকে উদ্ধার করুক। রংপুর নগরীতে মশার দাপট। দিনেও টাঙাতে হচ্ছে মশারি। খাল নর্দমা প্রজনন ক্ষেত্র। 2 বছর ধরে মশক নিধনে কার্যক্রম না থাকার অভিযোগ। বাংলার সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম। এদিকে জ্বালানি সাশ্রয়ে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে 3 দিন অনলাইনে এবং 3 দিন সশরীরে ক্লাস নেয়ার চিন্তা করছে সরকার। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এ নিয়ে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে উচ্চ পর্যায়ের বৈঠক শেষে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী। মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে 1 মাস ধরে অস্থির বিশ্বের জ্বালানি বাজার। সংকট মোকাবিলায় নানা পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ। জ্বালানি পরিস্থিতি নিয়ে মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। এতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, শিক্ষামন্ত্রী ইহসানুল হক মিলন সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর নানা নির্দেশনার কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী জানান, জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে স্কুল পর্যায়ে অনলাইন অফলাইনের সমন্বয়ে ক্লাস নেয়ার চিন্তা করছে সরকার। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলেও জানান তিনি। ফুয়েল ক্রাইসিস, ইন্টারন্যাশনাল ক্রাইসিসের কারণে আমরা ভাবছি যে ব্ল্যান্ডিং করা যায় কিনা, অন এবং অফ আসবে এবং অনলাইনে। কমপ্লিটলি অনলাইনে যদি যাওয়া হয়, যেটা আমরা আবার আনসোশ্যাল হয়ে যাব। স্কুল আওয়ারটাকে অর্থাৎ 6 days a week করছি। উইল প্রপোজ ইন দ্য ক্যাবিনেট মিটিং থার্সডেতে আমাদের মন্ত্রণালয় থেকে। তারপর ক্যাবিনেটে আলোচনা হবে, তারপরে এটা ডিসিশন আসবে। এদিন সচিবালয়ে দেশের জ্বালানি তেল মজুতের সার্বিক তথ্য তুলে ধরেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব। জানান, মার্চের মতো এপ্রিলেও জ্বালানি তেলের কোনো সংকট হবে না। সাপ্লাই চেইনে যা যা করা দরকার, যেটুকু ডিজেল প্রতি মাসে চাহিদা, যেটুকু অকটেন প্রতি মাসে চাহিদা, সেটা কিভাবে নিশ্চিত করা যায় আমরা কাজ করছি। ইকোনমিক অ্যাফেয়ার্স কমিটি এবং পার্সেস কমিটিতে আমাদের বেশ কিছু প্রস্তাব পাঠিয়েছি। সেগুলো অনুমোদন হলে যে যে উৎস থেকে পাওয়ার কথা সেগুলো পেয়ে যাব। মার্চ মাসেও আপনাদেরকে আশ্বস্ত করেছি আমাদের কোনো সংকট নেই। এপ্রিলের একদিন আগে দাঁড়িয়েও আমি বলছি আপনাকে, ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই। এদিকে নানা গুঞ্জন থাকলেও এপ্রিলে জ্বালানি তেলের দাম বাড়ায়নি সরকার। মঙ্গলবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে জ্বালানি বিভাগ জানায়, আগের মতোই অপরিবর্তিত থাকবে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম। নিজ মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, মজুদ বাড়াতে ভারত, রাশিয়া, সৌদি আরব সহ বিভিন্ন দেশ থেকে জ্বালানি তেল আমদানির চেষ্টা চলছে। মজুদটা যেন আমরা আরো বাড়াতে পারি, সেজন্য আমাদের ডিপ্লোমেসি চলছে। যে সোর্সগুলো থেকে আমরা এখন যুদ্ধের কারণে তেল আনতে পারছি না, সেই কারণে আমরা অন্য সোর্স থেকে যাতে আমরা তেল আনতে পারি, যতটুকু সহযোগিতা জ্বালানি মন্ত্রণালয়কে করার, সেটা আমরা 100% করছি। কৃত্রিম উপায়ে জ্বালানি সংকট তৈরির চেষ্টা রুখতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও চাহিদা মতো তেল মিলছে না। এতে বিপাকে চাষি, যানবাহন চালকরা। সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে বলে অভিযোগ গ্রাহকদের। তবে বিক্রেতাদের দাবি, সরবরাহ কম থাকায় গ্রাহকের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন তারা। মনিটরিং এর মাধ্যমে সংকট সমাধানের আশ্বাস প্রশাসনের। পাম্পে সুদীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও জ্বালানি তেল না পেয়ে ফেরা শূন্য হাতে। মঙ্গলবার সকাল থেকে নড়াইলের পাম্পগুলোতে এমন চিত্র। ক্রেতাদের অভিযোগ, সংকট নয় বরং সিন্ডিকেটের কারণেই এমন ভোগান্তি। তবে মনিটরিং এর মাধ্যমে গ্রাহকদের সর্বোচ্চ সেবা দেওয়ার আশ্বাস প্রশাসনের। ঠাকুরগাঁয়েও একই ভোগান্তি যানবাহক চালকদের।
জ্বালানি তেলের সংকটে রাঙ্গামাটির সাথে লংগদু বাঘাইছড়ি রুটে যাত্রীবাহী স্পিডবোট চলাচল বন্ধ হয়ে গেছে। অকটেন না পাওয়ায় বোট চলাচলও বন্ধের কথা জানান চালকরা। এদিকে দিনাজপুরের ঘোড়াঘাটে সালাম ভলকানাইজিং দোকানে অবৈধ মজুত করে রাখা 1671 লিটার ডিজেল জব্দ করেছে প্রশাসন। জ্বালানি তেলের সংকটে বেনাপোল বন্দর থেকে অক্সিজেন, শিল্প কারখানার কাঁচামাল, মাছ সহ নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহে বিঘ্ন ঘটছে। জ্বালানি তেলের সংকট মোকাবিলায় পাইপলাইনের মাধ্যমে চতুর্থ দফায় ভারতের নুমালীগড় থেকে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে 7,000 মেট্রিক টন ডিজেল পৌঁছেছে। এ নিয়ে মার্চ মাসে 22,000 মেট্রিক টন ডিজেল ভারত থেকে আমদানি হলো। এপ্রিলে আসবে আরও 40,000 মেট্রিক টন। তানজিনা তাসনিম, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের মাঝেও মার্চ মাসেই কাতার, আরব আমিরাত, ওমানের পাশাপাশি বিকল্প দেশ হিসেবে সিঙ্গাপুর, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া এমনকি ভারত এবং যুক্তরাষ্ট্র থেকে 36টি জাহাজ বোঝাই এলপিজি, এলএনজি তেল সংগ্রহ করছে বাংলাদেশ। পর্যাপ্ত আমদানির পরও শুধুমাত্র সঠিক ব্যবস্থাপনার অভাবে জ্বালানি নিয়ে সাধারণ মানুষের মধ্যে অস্থিরতার সৃষ্টি হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শাখাউত টিপুর ক্যামেরায় সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দরের সবশেষ তথ্য অনুযায়ী ফেব্রুয়ারির শেষ সপ্তাহে মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পরেও কাতার থেকে চট্টগ্রাম বন্দরে এসেছে এলএনজিবাহী 4টি জাহাজ। আর পুরো মাসে 36টি জাহাজের মধ্যে 30টি জাহাজ আমদানিকৃত জ্বালানি খালাস করে যেমন বন্দর ত্যাগ করেছে, তেমনি 3টি খালাসের পাশাপাশি বাকি 3টি জাহাজ বন্দরের জলসীমায় প্রবেশের অপেক্ষায় রয়েছে। এখন পর্যন্ত এলএনজি এবং এলপিজি সবচেয়ে বেশি এসেছে, এর বাইরে ক্রুড অয়েল, গ্যাস অয়েল, এইচএসএফও এই ধরনের জ্বালানি জাহাজগুলোতে ছিল। দেশের চাহিদা বিবেচনায় কোনো রকম জটিলতা কিংবা সময়ক্ষেপণ ছাড়াই এইসব জ্বালানি খালাস করা হয়েছে বলে দাবি চট্টগ্রাম কাস্টম হাউজের এই কর্মকর্তার। সংশ্লিষ্ট যে জাহাজ আছে, এই পণ্য আছে, এগুলো যাতে খুব দ্রুত যাতে খালাস করে দেওয়া হয়, যাতে কোনোভাবে অভ্যন্তরীণ সংকট যাতে না হয়। গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌরুট হরমুজ প্রণালী বন্ধ থাকায় শুরু হয় বিকল্প দেশের সন্ধান। মধ্যপ্রাচ্য যুদ্ধের এই অস্থির সময়ে এসে বিকল্প দেশ থেকে এলপিজি, এলএনজি এবং তেলের মতো জ্বালানি সংগ্রহ করে চমক দেখাচ্ছে বাংলাদেশ। একক দেশ হিসেবে সিঙ্গাপুর থেকে এলপিজি, হাই স্পিড ফার্নেস অয়েল এবং ডিজেলের মতোই গ্যাস অয়েল নিয়ে 9টি জাহাজ এসেছে। মালয়েশিয়া থেকে 6টি, ভারত ও অস্ট্রেলিয়া থেকে 3টি করে, আমেরিকা, থাইল্যান্ড, মালদ্বীপ ও অ্যাঙ্গোলা থেকে 1টি করে জাহাজ এসেছে জ্বালানি নিয়ে। মধ্যপ্রাচ্য ছাড়া আমাদেরকে বিকল্প পথ থেকে আনতে হবে, এটা অবশ্যই ওনারা দক্ষতার পরিচয় দিয়েছেন। বাংলাদেশের সচরাচর সর্বনিম্ন 15 থেকে সর্বোচ্চ 45 দিনের জ্বালানি মজুত রাখা হয়। এছাড়া টার্মিনাল, ডিপো, ডিলার এবং মাঠ পর্যায়ে আরও অন্তত 15 দিনের মজুত থাকে বলে জানিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বরগুনার পাথরঘাটায় ব্যারেল প্রতি 2 থেকে 5,000 টাকা পর্যন্ত অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে ডিজেল। এতে চরম বিপাকে পড়েছেন সমুদ্রগামী মাছ ধরা ট্রলারের জেলে ও মালিকরা। এদিকে বেশি দামে ডিজেল বিক্রির বিষয়টি সময় সংবাদের কাছেও স্বীকার করেছেন বিক্রেতারা। তবে জ্বালানি তেল অতিরিক্ত দামে বিক্রি বন্ধের বিষয়ে কথা বলতে নারাজ জেলা প্রশাসন। রুবেল হোসেনের ছবিতে সাইফুল বিরাজের রিপোর্ট। বরগুনার পাথরঘাটা থেকে মাছ শিকারে সমুদ্রে যাওয়ার জন্য অপেক্ষায় থাকা এফবি খাইরুল ট্রলারে জ্বালানির জন্য 3 ব্যারেল ডিজেল কেনা হয়েছে 78,000 টাকায়। বাড়তি গুনতে হয়েছে 18,000 টাকা। শুধু একটি ট্রলার নয়, সমুদ্রগামী প্রতিটি মাছ ধরার ট্রলারের জন্য তেল কিনতে ব্যারেল প্রতি 2 থেকে 5,000 টাকা পর্যন্ত বেশি দিতে হচ্ছে। ট্রলার মালিকরা জানান, বাড়তি দাম না দিলে জ্বালানি পাওয়া যায় না। বিষয়টি প্রশাসনকে জানানো হলেও মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ তাদের। আগে 21,000 টাকা বেরেল লইতে, এখন 26,000, 27,000 টাকা এরকমের লয়। সরকার তেলের দাম বাড়ায় নাই, অথচ বাড়তি দামে তেল কেনা হইতেছে। সকলের ঘরে তৈল আছে, কিন্তু তারা সিন্ডিকেট করে তৈলগুলো আমাদের মাঝে বিতরণ করে না। আমরা যখন কিনতে যাই তখন আমাদের আগের যে রেটটা ছিল তার থেকে 3,000, 4,000, 5,000 টাকা বেশি দিয়ে কিনতে হয়, আর বেশি না দিলে তেল নাই। বাড়তি দামে জ্বালানি তেল বিক্রির বিষয়টি স্বীকারও করেছেন অনেক বিক্রেতা। ডিলার নাই তেল কয় নাই, গোপনে একজনের বেচে যে
অমুক জায়গায় গেলে পাওয়া যাইবে না, তার কাছে আমি বিক্রি করে হ্যাঁ গেছে আগে আরো হ্যাঁ কত করে বেশি না এর কাছে বিক্রি করি। এছাড়া পাথরঘাটার একটি প্রতিষ্ঠানে 25,000 টাকা দরে ডিজেলের ব্যারেল বিক্রির একটি রসিদ এসেছে সময় সংবাদের হাতে। তবে বেশি দামে ডিজেল বিক্রির অভিযোগ অস্বীকার করেছেন প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ বেলাল হোসেন। এটা আমার মেমো না, এই কাগজটা আমার না। মানে আপনার দোকানের ফোন নাম্বার সব ঠিক আছে, কিন্তু এই হাতে লেখা আমার না। মাছ ধরার ট্রলারে জ্বালানি তেলের সংকটের তথ্য জানা নেই বলে দাবি জেলা মৎস্য অধিদপ্তরের। আর এ বিষয়ে কথা বলতে নারাজ ভারপ্রাপ্ত জেলা প্রশাসক। তেলের মূল্য যদি বেশি নিয়ে থাকে সেক্ষেত্রে প্রশাসনের মধ্যে মোবাইল কোর্ট পরিচালনা করে, এটা এখতিয়ার আমাদের নাই। পাথরঘাটায় 2 শতাধিক মাছ ধরার ট্রলার রয়েছে। একবার সমুদ্র যাত্রার জন্য আকার ভেদে একটি ট্রলারে 2 থেকে 20 ব্যারেল পর্যন্ত জ্বালানি তেল প্রয়োজন। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। দেশে ভয়ঙ্কর আকার ধারণ করেছে হাম। রাজশাহী মেডিকেলে আক্রান্ত 2 শিশুর মৃত্যু হয়েছে। বরিশাল মেডিকেলে চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের। রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা চিকিৎসকদের। সুস্থ শিশুদের অসুস্থ বা জ্বর রয়েছে এমন শিশুদের সঙ্গে মিশতে না দেয়া ও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা। এদিকে স্বাস্থ্য সচিব জানিয়েছেন, টিকা কিনতে ইউনিসেফকে 604 কোটি টাকা পরিশোধ করেছে সরকার। দ্রুতই আসবে ভ্যাকসিন। দেশজুড়ে হঠাৎ বেড়েছে সংক্রামক রোগ হামের প্রাদুর্ভাব, যাদের বেশিরভাগই শিশু। এতে উদ্বিগ্ন অভিভাবকরা। হাম সংক্রমণ ঠেকাতে বরিশালে নড়ে চড়ে বসেছে স্বাস্থ্য বিভাগ। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তৈরি করা হয়েছে আলাদা আইসোলেশন ওয়ার্ড। বিভাগীয় স্বাস্থ্য বিভাগের তথ্য মতে গত 24 ঘন্টায় সেবা জিমে ভর্তি হয়েছে 37 শিশু। বরগুনায় 3 মাসে 3 শিশুর মৃত্যুর পাশাপাশি আক্রান্ত 80 জন। বিভাগে মোট মৃত্যুর সংখ্যা 8 আর আক্রান্ত ছাড়িয়েছে 206 জনে। আর একটু ভালো অবস্থা হলে আমাদের জন্য সুবিধা হতো, রোগীর জন্য ভালো হতো। বেডে তো খুবই সংকট, একটা বেডে 3 জন 4 জন পর্যন্ত প্রতিদিন আসতে যাইতেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও হাম নিয়ে ভর্তি 98 শিশু আর উপসর্গ নিয়ে চিকিৎসাধীন শতাধিক। 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 2 শিশুর। হাসপাতালটিতে 3টি ভেন্টিলেটর দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ সময় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী বলেন, টিকা কিনতে ইউনিসেফকে 604 কোটি টাকা পরিশোধ করেছে সরকার। ইতোমধ্যেই আমরা 604 কোটি টাকার টিকা ক্রয়ের জন্য ইউনিসেফকে পেমেন্টও করে দিয়েছি। টিকা পেয়ে গেলে আমরা ইপিআই কর্মসূচি এবং টিকাদান কর্মসূচি ব্যাপকভাবে শুরু করব। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালেও চালু করা হয়েছে আইসোলেশন ওয়ার্ড। 24 ঘন্টায় নতুন ভর্তি 10 জন সহ মোট চিকিৎসাধীন 78 জন। 2 সপ্তাহে মোট ভর্তি হয়েছেন 122 জন। এদের মধ্যে মারা গেছেন 5 জন। সর্দি জ্বর, এরপরে মনে করেন শরীরে গিতা হয়েছে, এরপরে মুখে ঘা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে 250 শয্যা হাসপাতালের হাম আইসোলেশন কর্নারে চিকিৎসাধীন 76 রোগী। 24 ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছেন 27 জন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় 3 জনকে পাঠানো হয়েছে রাজশাহী মেডিকেলে। গত 3 মাসে এই রোগে জেলায় মৃত্যু হয়েছে 5 জনের। হামের কিন্তু একটা গুরুত্বপূর্ণ মেসেজ হচ্ছে কি যে ও র্যাশ যে দাগটা বের হওয়ার 4 দিন আগে থেকে সে ছড়ায়। এখন একজন জ্বর হয়েছে, আপনি বাচ্চাগুলোকে একটু আলাদা করে ফেলেন। নওগাঁয় 41 রোগীর মধ্যে ল্যাব টেস্টে 8 জনের হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা যায় 1 শিশু। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। এদিকে হাম প্রতিরোধে 9 মাস বয়সী থেকে টিকা দেয়া শুরু হলেও আক্রান্তের অধিকাংশই কম বয়সী শিশু। এমন পরিস্থিতিতে টিকা কার্যক্রমের বয়সসীমা কমিয়ে 1 মাসের বিশেষ ক্যাম্পেইন করার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞের। মনির হোসাইনের রিপোর্টে বিস্তারিত। দেশের 10 জেলায় হঠাৎ হামের প্রাদুর্ভাব। 30 মার্চ পর্যন্ত সারা দেশে শনাক্ত 764 জন। ঘটেছে মৃত্যুর ঘটনাও। সাধারণত হাম প্রতিরোধে জন্মের 9 থেকে 15 মাসের মধ্যে শিশুদের দেয়া হয় টিকা। তবে আশঙ্কার বিষয়, হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের 60% 9 মাসের কম বয়সী। রোগীগুলোর প্রায় 60 থেকে 70% রোগী হচ্ছে 9 মাসের আগেই হাম হয়েছে। তার মানে তারা তাদের জীবনের প্রথম যে হামের টিকা সেটা এখনো পর্যন্ত পায়নি। সংক্রামক ব্যাধি হাসপাতালের এই চিকিৎসকের পরামর্শ 6 মাস থেকে হামের বিকল্প টিকা দেয়ার। হামের বিকল্প একটা টিকাদান সূচি আছে, সেটা হচ্ছে যে 9 মাস বয়সের জায়গায় আমরা 6 মাস বয়স থেকে হামের টিকা দিতে পারি। যারা নীতি নির্ধারণ করেন তারা হয়তো বা এই ডিসিশনটা নেবেন যে এখন আমরা ওই পর্যায়ে আছি কিনা যে আমরা 6 মাস বয়স থেকেই টিকাটা দিব কিনা।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরাও বলছেন দেশে পরীক্ষিত আছে 6 মাসের শিশুদের হামের টিকা দেওয়ার বিষয়টি। তাই অবস্থা অনুযায়ী প্রয়োজনে বয়সসীমা কমিয়ে আনার পরামর্শ তাদের। এটা সম্ভব এবং এটা নিয়ে গবেষণাও আছে, আমাদের দেশেই গবেষণা আছে, আইসিডিবি গবেষণা করেছে। তারা ওই 6 মাসের বয়সের বাচ্চাদের টিকা দিয়েছে এবং সেটা সন্তোষজনক। শুধু টিকার বয়সসীমা নয়, কম বয়সে হামে আক্রান্তের প্রাদুর্ভাব কমাতে গর্ভাবস্থায়ও মায়েদের সচেতন হওয়ার পরামর্শ এই বিশেষজ্ঞের। 9 মাসের নিচের বাচ্চারা আক্রান্ত হচ্ছে, তো এই যে আক্রান্ত হচ্ছে তার মানে হলো তাদের মধ্যে ইমিউনিটিটা কমে গেছে এবং এই ইমিউনিটিটা আসে মা থেকে, তার মানে তারা মা থেকে ইমিউনিটিটা পাচ্ছে না, প্রতিরোধ ক্ষমতাটা না পাওয়ার ফলে তারা সাসেপ্টেবল, তারা এই রোগের ঝুঁকির মধ্যে আছে। সোমবার স্বাস্থ্যমন্ত্রী জানান এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে হামের টিকার সরবরাহ শুরু হতে পারে। আমরা টিকা আনার জন্য 604 কোটি টাকা বরাদ্দ করেছি, মিনিস্ট্রি অফ ফিনান্স কমিটিতে সেটা পাস হয়েছে। দ্রুত গতিতে ইনশাল্লাহ আমরা ভ্যাকসিন আনবো, আমরা ভ্যাকসিনেশনের জন্য আমরা কাজ করব। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময় আরও থাকছে। জ্বালানি তেল সংকটের প্রভাব কৃষিতে, ব্যয়বহুল হচ্ছে সেচ, সৌর বিদ্যুতে সমাধান খোঁজার পরামর্শ, সরকারকে দ্রুত পরিকল্পিত উদ্যোগ নেয়ার তাগিদ। লিবিয়া থেকে সমুদ্র পথে গ্রিস যাওয়ার পথে খাবার ও পানির অভাবে 18 বাংলাদেশের মৃত্যুর ঘটনায় 9 দালালকে শনাক্ত করা হয়েছে। সুনামগঞ্জের দিরাই ও জগন্নাথপুর থানায় তাদের বিরুদ্ধে মামলা করেছে 10 ভুক্তভোগীর পরিবার। মামলা দুটি ঢাকায় সিআইডি সদর দপ্তরে মানব পাচার ইউনিট তদন্ত করবে। সিআইডি জানায় দেশি বিদেশি দালাল চক্রের সদস্যদের ধরতে সর্বোচ্চ চেষ্টা চলছে। মাসুদুর রহমানের রিপোর্ট। গত 27 মার্চ ইউরোপের দেশ গ্রিসের উপকূল থেকে 22 জনের মৃতদেহ উদ্ধার করা হয়, যাদের মধ্যে 18 জন বাংলাদেশি বলে নিশ্চিত হয় সরকার। মর্মান্তিক এ ঘটনায় প্রাণ হারানো 12 জনের বাড়ি সুনামগঞ্জে। ঘটনা জানার 3 দিন পর নিহত 2 জনের বাবা বাদী হয়ে সুনামগঞ্জের দিরাই ও জগন্নাথপুর থানায় মামলা করেন। মামলায় বলা হয় নিহত 12 জনের সঙ্গে 13 লাখ টাকা করে চুক্তি হয়। গত বছরের ডিসেম্বরে তাদের ঢাকা থেকে দুবাই হয়ে লিবিয়ায় নিয়ে গ্রেম ঘরে রাখা হয়। পরে সেখান থেকে নৌকায় করে গ্রিসে যাওয়ার সময় ঘটে ঘটনা। 2 মামলায় 9 জন দালালের নাম উল্লেখ করা হয়। তারা হলেন ইতালি প্রবাসী সালে আহমেদ, লিবিয়া প্রবাসী জসিম, মিকাইল মিয়া, মজিবুর রহমান, বিল্লাল মিয়া, দুলাল মিয়া, আজিজুল ইসলাম, জসিম মিয়া ও এনাম। আসামিরা সবাই ভুক্তভোগীদের এলাকার। এই সংক্রান্তে আমরা 2টি মামলা রুজু হয়েছে, দিরাই থানায় একটি এবং জগন্নাথপুর থানায় একটি মামলা রুজু হয়েছে। এই ঘটনার সাথে যারা জড়িত আছে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসার জন্য চেষ্টা করতেছি। সিআইডি বলছে ঘটনা জানার পর থেকে ছায়া তদন্ত করছে তারা। অভিযুক্তরা ঘটনার পর থেকে আত্মগোপনে। লিবিয়া এমবেসিতে আমরা কথা বলেছি আমাদের যে ইটালি এমবেসি আছে, এখানকার যে প্রতিনিধি আছে উনিও এখানে এসেছিলেন, ওনার সাথে কথা বলেছি এবং গ্রিসেও আমরা যোগাযোগ করেছি। ছায়া তদন্ত শুরু করেছি, সেদিন থেকে আমরা ছায়া তদন্ত শুরু করেছি এবং 12 জনকে আমরা এ পর্যন্ত আইডেন্টিফাই করতে পেরেছি। সাথে যারা জড়িত তাদেরকে আমরা অচিরেই আইনের আওতায় আনবো এবং এই মামলা খুব দ্রুতই আমরা সিআইডি থেকে তদন্ত করব বলে সিদ্ধান্ত হয়েছে। ঘটনায় জড়িত দেশি বিদেশি মানব পাচারকারী চক্রের সবাইকে আইনের আওতায় আনার হুঁশিয়ারি সিআইডির। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। রংপুর নগরী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন খাল, নর্দমা ও ড্রেন পরিণত হয়েছে মশার উর্বর প্রজনন ক্ষেত্রে। গেল 2 বছর ধরে মশক নিধনে কার্যকর পদক্ষেপ না থাকায় ভয়াবহ মশার উপদ্রব দেখা দিয়েছে। অতিষ্ঠ নগরবাসীর অভিযোগ, সিটি কর্পোরেশনের গাফিলতির কারণেই এমন পরিস্থিতির তৈরি হয়েছে। শাকিল মাহমুদের ক্যামেরায় আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। মশার আক্রমণ থেকে রক্ষায় দিনেও টাঙাতে হচ্ছে মশারি, এমনকি অনেক বাড়িতেই দিনে রাতে বন্ধ রাখা হচ্ছে দরজা জানালা। রংপুর নগরীর সেনপাড়া এলাকার এই দৃশ্যই বলে দিচ্ছে কতটা বেড়েছে মশার দাপট। মশার কামড় থেকে রক্ষায় মশারি, স্প্রে কিংবা কয়েল কাজে আসছে না কোনো প্রতিরোধ ব্যবস্থা। এই যে বৃষ্টি হচ্ছে, ঝোপঝাড়ের যে অবস্থাটা দেখা যাচ্ছে, এইটা পাশাপাশি আর সিটি কর্পোরেশন থেকে তো কোনো রকমের উদ্যোগই নাই। মশারির ভিতরে পড়াশোনা করতে হয়, কয়েল লাগায়। নগরবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে শ্যামাসুন্দরী ও কেডি খাল এবং ড্রেনগুলো পরিষ্কার পরিচ্ছন্ন না করায় প্রজনন বেড়েছে মশাসহ বিভিন্ন ক্ষতিকারক কীটপতঙ্গের। বাচ্চাদেরকে নিয়েও থাকা যায় না, আমরাও থাকতে পারি না, দেখা যাচ্ছে সবসময় মশারির ভিতরেই থাকা লাগতেছে। হয় এটাকে সংস্কার করুক, না হয় পরিষ্কার করুক। তবে সিটি কর্পোরেশনের দাবি, মশার উপদ্রব কমাতে নগর জুড়ে নেওয়া হয়েছে কার্যকর পদক্ষেপ। নিচু জায়গাগুলোতে পানি জমে থাকে, এই জায়গাগুলোতে আমরা লার্ভাসাইড স্প্রে করছি যাতে করে এই মশার যে বংশ বিস্তার বা মশার যে
যে প্রজনন ক্ষেত্রগুলো এগুলোকে আমরা ধ্বংস করে দেওয়ার জন্য 2024-25 অর্থবছরে মশক নিধনে রংপুর সিটি কর্পোরেশন ব্যয় করেছে 1,40,00,000 টাকা, আর চলতি অর্থবছরে এ ব্যয় ধরা হয়েছে প্রায় 1.5 কোটি টাকা। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। বাংলার সময় আরও থাকছে। নাব্য সংকটে বন্ধ কুড়িগ্রামের চিলমারি রৌমারি রুটে ফেরি চলাচল, ঝুঁকি নিয়ে নৌকায় পার হচ্ছেন যাত্রীরা। জ্বরবাসীর বাধায় বাস্তবায়ন করা যায়নি খননের উদ্যোগ। জ্বালানি তেল সংকটের প্রভাব কৃষিতে, ব্যয়বহুল হচ্ছে সেচ। সৌর বিদ্যুতে সমাধান খোঁজার পরামর্শ, সরকারকে দ্রুত পরিকল্পিত উদ্যোগ নেয়ার তাগিদ বিশেষজ্ঞদের। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। গেল কয়েক সপ্তাহ ধরে দেশের ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের জন্য গ্রাহকদের দীর্ঘ অপেক্ষা যেন স্বাভাবিক চিত্র। আমেরিকা ইরান যুদ্ধ শুরুর পর থেকেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। জ্বালানি তেলের এমন সংকটে বড় প্রভাব পড়েছে ডিজেল নির্ভর কৃষি ব্যবস্থায়। ডিজেল তো পাওয়া যাচ্ছে না, এখন ডিজেল না পেলে ধরতেন আমরা তো হাল ভাত করে চাষ করতে পারবো না। ধল লাগা লাগবে আলু বাড়ি, সেই তেল পাইতেছি না। তাহলে আমরা এখন কৃষক মানুষ ফসল করবো কি দিয়ে? আমরা তো ব্যবসায়িকও না। শুধু ধান আবাদেই দেশে বছরে প্রয়োজন পড়ে প্রায় 10 লাখ টন ডিজেল। এছাড়াও 3.5 লাখ বিদ্যুৎ চালিত সেচ পাম্পে প্রয়োজন পড়ে 2000 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ। তবে ডিজেল ও বিদ্যুৎ নির্ভর সেচ ব্যবস্থার বিকল্প সৌরচালিত সেচ প্রযুক্তি হলেও যথাযথ ব্যবস্থাপনার অভাবে তা প্রসারিত হয়নি। বিএডিসি এবং বরেন্দ্র কাজ করছেন, তাদেরই কিন্তু সোলার যে ইরিগেশন ইউনিট সম্প্রসারণ, সেটি কিন্তু তাদের প্রকল্প রয়েছে। দেশে বিদ্যুৎ উৎপাদনের বড় অংশ এখনও নির্ভর করে গ্যাস, তেল ও কয়লার উপর। গবেষকদের মতে খরচ ও আমদানি নির্ভরতা কমাতে সৌরশক্তির ব্যবহার বাড়ানোর বিকল্প নেই। ছাদের আমরা 50% 60% সোলার প্যানেল ইউজ করলাম, বাকি জায়গাটুকু হয়তো বাগান বা কাপড় শুকানোর জন্য আমরা ইউজ করতে পারি। আমাদের যে সমস্ত অফিস আদালত রয়েছে, অফিস আদালতের ছাদগুলোতেও কিন্তু আমরা সোলার প্যানেল ইউজ করতে পারি। 2010 সালে সরকারিভাবে সারা দেশে 50,000 সৌরচালিত সেচ যন্ত্র স্থাপনের উদ্যোগ নেওয়া হলেও এক যুগের বেশি সময়ে বাস্তবায়ন হয়েছে মাত্র 2223টি। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। 4000 আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে দখলে নেয়া চট্টগ্রামের পাহাড়ি এলাকা জঙ্গল সলিমপুরে স্থাপিত ক্যাম্প পরিদর্শন করেছেন জেলা প্রশাসক। বিকেলে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ ঘটনাস্থলে যান জেলা প্রশাসক। এ সময় আলীনগর, জাফরাবাদ সহ নানা পাহাড়ি এলাকা ঘুরে দেখেন তিনি। গত 9 মার্চ সেনাবাহিনী সহ প্রায় 4000 আইন শৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে দখলে নেয় সন্ত্রাসী আশ্রয়স্থল জঙ্গল সলিমপুর। পরে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং স্থাপন করে একটি ক্যাম্প। জঙ্গল সলিমপুরে একটি পুলিশের ক্যাম্প এবং একটি র্যাবের ক্যাম্প স্থাপন হয়েছে। আপনারা জানেন সে 9 মার্চ থেকে তারা এখানে দায়িত্ব পালন করছে। আমরা চাই এই এলাকার মানুষের, সাধারণ মানুষ যারা আছে তারা একটা জিম্মি দশা থেকে মুক্তি পাক, তারা একটা সুন্দর জীবনে ফিরে আসুক। মুন্সিগঞ্জের পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার 43 ঘন্টা পর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস জানায় 29 মার্চ দুপুরে বন্ধুদের সঙ্গে পদ্মা সেতুর 4 নম্বর পিলারের কাছে গোসল করতে নামে 10ম শ্রেণীর শিক্ষার্থী আরাফাত। এ সময় 3 বন্ধু সাঁতরে পাড়ে উঠতে পারলেও আরাফাত ডুবে যায়। আজ সকালে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও কোস্টগার্ড। খুলনায় যান্ত্রিক ত্রুটিতে আগুনে পুড়ে গেছে একটি অ্যাম্বুলেন্স, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুপুরে খালি অ্যাম্বুলেন্সটি নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন চালক। শিববাড়ি মোড় এলাকায় যান্ত্রিক ত্রুটিতে হঠাৎ ইঞ্জিন গরম হয়ে আগুন ধরে যায়। তাৎক্ষণিক চালক গাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। এ সময় হঠাৎই অ্যাম্বুলেন্সের মধ্যে থাকা অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন লাগে পুরো গাড়িতে। নাব্য সংকটে বন্ধ কুড়িগ্রামের চিলমারি রৌমারি নৌপথে ফেরি চলাচল, ঝুঁকি নিয়ে নৌকায় ব্রহ্মপুত্র নদ পাড়ি হচ্ছেন যাত্রীরা। ঘাট কর্তৃপক্ষ বলছে খননের উদ্যোগ নেওয়া হলেও চরবাসীর বাধায় তা সম্ভব হয়নি। শুকিয়ে গেছে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের বেশিরভাগ অংশ, বন্ধ হয়ে গেছে ফেরি চলাচল, ঝুঁকি নিয়ে নৌকায় পার হচ্ছেন যাত্রীরা। 2023 সালের 20 সেপ্টেম্বর উদ্বোধন করা হয় কুড়িগ্রামের চিলমারি রৌমারি নৌপথে ফেরি চলাচল। এ রুটে ঢাকাসহ অন্যান্য বিভাগের সঙ্গে উত্তরবঙ্গের দূরত্ব অনেকটাই কমে যাওয়ায় বাড়তে থাকে পণ্য বোঝাই ট্রাক সহ বিভিন্ন যানবাহনের চাপ। ড্রেজিং না করার কারণে বা নাব্যতা সংকট বা পানি কমে বিভিন্ন সমস্যার কারণে আমাদের ফেরি বন্ধ করে দেওয়া হয়েছে। 1,25,00,000 টাকা দিয়ে ভ্যাট ট্যাক্স দিয়ে যে নিচে এই ঘাটটা 35 থেকে 40 লক্ষ টাকা লসের মুখে আমরা। ফেরি ওরা সিন্ডিকেট করে, লোকালরা ওদেরকে টাকা
পয়সা ঠিকই দেয়, কিন্তু ওরা ফেরি চালায় না, ফেরি স্থগিত রেখে থুয়ে দেয়। ফেরিঘাট কর্তৃপক্ষ জানায় খননের উদ্যোগ নেওয়া হলেও চরবাসীর বাধায় সম্ভব হয়নি। তবে বর্ষায় নদে ফেরি চলাচল শুরু করার কথা জানিয়েছে বিআইডব্লিউটিসি। নৌপথে ড্রেজিং করার জন্য অনেক চেষ্টা করছি। চরের স্থানীয় লোকজন এই ড্রেজিং কার্যক্রমে বাধা দেওয়ার প্রেক্ষিতে আমরা আর ফেরি চলাচল সচল রাখতে পারিনি। এপ্রিলের শেষের দিকেই অথবা মাঝামাঝির দিকেই সম্ভবত পানির নাব্যতা ফিরে আসবে এবং আমাদের এই রুটের ফেরি চলাচল সচল করার সম্ভব হবে। চিলমারী উপজেলার রমনাঘাট থেকে রৌমারী ঘাট পর্যন্ত ব্রহ্মপুত্রের এই নৌপথের দৈর্ঘ্য প্রায় 21 কিলোমিটার। সময় সংবাদ, কুড়িগ্রাম। রোহিঙ্গাদের খাদ্য সহায়তা ব্যবস্থায় আসছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। 1 এপ্রিল থেকে 3টি ভিন্ন ক্যাটাগরিতে সহায়তা কার্যক্রম চালু করতে যাচ্ছে বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। বাংলাদেশের রোহিঙ্গার সংখ্যা বাড়লেও আন্তর্জাতিক অর্থায়ন কমে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বলে জানিয়েছে শরণার্থ ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। 2017 সালের 25শে আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযান শুরু হলে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্তে রোহিঙ্গাদের ঢল নামে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের তথ্য অনুযায়ী ওই সময় বড় আকারে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটে। বর্তমানে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গার সংখ্যা প্রায় 12 লাখ। প্রতি বছর জন্ম নিচ্ছে আরও প্রায় 30,000 শিশু। এদের মধ্যে 78% নারী ও শিশু এবং প্রায় 12% প্রতিবন্ধী ব্যক্তি। বৈদেশিক সাহায্য যদি না থাকে, রোহিঙ্গাদের খাদ্য নিরাপত্তা অনেক বেশি সংকুচিত হয়ে যায়। এর প্রতিক্রিয়ায় সীমান্ত যে অপরাধগুলো আছে সেগুলোতে জড়িয়ে যাচ্ছে। ক্যাম্পের মধ্যেও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। বর্তমানে এই বিশাল জনগোষ্ঠীকে খাদ্য সহায়তা দিয়ে আসছে বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। এতদিন জনপ্রতি মাসে $12 সমপরিমাণ খাদ্য সহায়তা দেওয়া হতো। এবার নতুন ব্যবস্থায় রোহিঙ্গাদের 3টি ক্যাটাগরিতে ভাগ করা হচ্ছে। পরিবারের খাদ্য নিরাপত্তা অবস্থা ও সম্ভাব্য খাদ্য ঘাটতির ভিত্তিতে নির্ধারিত হবে সহায়তার পরিমাণ। ফলে 1 এপ্রিল থেকে ভিন্ন ভিন্ন হারে রেশন প্রদান করবে WFP। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন জানায়, বড় দাতা দেশ বিশেষ করে যুক্তরাষ্ট্রের সহায়তা কমে যাওয়ায় অর্থ সংকট দেখা দিয়েছে। এ কারণে WFP এখন নিড বেস পদ্ধতিতে সহায়তা দিতে যাচ্ছে। সীমিত সম্পদের মধ্যে পরিস্থিতি মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি এবং কমিউনিটিকে সম্পৃক্ত করার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। যেসব পরিবারে সক্ষম জনশক্তি আছে তারা বিভিন্ন এজেন্সিতে, NGO-তে ভলান্টিয়ার হিসেবে, পেইড ভলান্টিয়ার হিসেবে কাজ করে। ক্যাম্পের ভিতরেই ছোটোখাটো দোকান টোকান করে। এরকম ফ্যামিলি তারা UNHCR এর ডাটাবেজের উপর নির্ভর করে এটা করছে। তবে এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন রোহিঙ্গা নেতারা। তাদের আশঙ্কা, সহায়তা কমে গেলে ক্যাম্পে অপরাধ প্রবণতা বাড়তে পারে। বর্তমানে কক্সবাজার ও ভাসানচরে 33টি ক্যাম্পে অন্তত ঘনবসতিপূর্ণ পরিবেশে বসবাস করছে রোহিঙ্গারা। এর মধ্যে সবচেয়ে বেশি রোহিঙ্গার অবস্থান কক্সবাজারের উখিয়া এলাকার ক্যাম্পগুলোতে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। চট্টগ্রামে শুরু হয়েছে 19 দিনব্যাপী স্বাধীনতার বইমেলা। সিটি কর্পোরেশনের উদ্যোগে বিকেলে নগরীর জিমনেশিয়াম মাঠে এ মেলার উদ্বোধন করেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। মেলায় 129 স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। বীর চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক চেতনাকে ধারণ করে জ্ঞান ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে এই বইমেলার আয়োজন করা হয়েছে বলে জানান সিটি মেয়র। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। এপ্রিলে বাড়ছে না তেলের দাম। জ্বালানি সাশ্রয়ে সব শিক্ষা প্রতিষ্ঠানে 3 দিন অনলাইনে, 3 দিন সশরীরে ক্লাস নেওয়ার প্রস্তাব। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত। দেশ জুড়ে হামের প্রকোপ। রাজশাহীতে আরও 2 শিশুর মৃত্যু। ইউনিসেফ থেকে দ্রুত আসবে টিকা। 9 মাসের আগেই আক্রান্ত বাড়ায় 6 মাসেই ভ্যাকসিন দেওয়ার পরামর্শ। এবং লিবিয়ায় খাবার ও পানির অভাবে 18 বাংলাদেশের মৃত্যুতে ভুক্তভোগী পরিবারের মামলা। শনাক্ত 9 দালাল আত্মগোপনে। তদন্তে সিআইডির মানব পাচার ইউনিট। এ ছিল বাংলার সময়। এরপর দেখবেন সন্ধ্যার সময়। সঙ্গে থাকবেন সহকর্মী ওমর ইনান। ইমদাদ, আপনাকে ধন্যবাদ।
সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।